Assalamualaikum and welcome to a new video about Maldives. মালদ্বীপসের পার্ট 1 ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো একদম শুরু থেকেই ঢাকা থেকে কিভাবে মালদ্বীপসে গেলাম কোন এয়ারওয়েজে। আমাদের এবারের জার্নিটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারওয়েজ। শ্রীলঙ্কায় আসার সময় আমরা শ্রীলঙ্কাতে কয়েকদিন থাকবো, তাই রাউন্ড ট্রিপ টিকিটটা এখান থেকে কেটে নিলাম আর কি। ৬৮,০০০-এর মতো পার হেড পড়েছিল। শ্রীলঙ্কান এয়ারওয়েজটা ভালো ছিল, আমার কাছে ভালোই লেগেছে। প্রথমে হচ্ছে এয়ারপোর্টের ফর্মালিটিস কমপ্লিট করে উঠে গেলাম বিমানে। ১ ঘন্টার মধ্যেই খাবার সার্ভ করতে শুরু করলো। খাবারটা দেখিয়ে দিচ্ছি। ব্রেড রয়েছে, এখানে হচ্ছে চিকেন পোলাও, এখানে চিকেন পোলাওয়ের সঙ্গে ভেজিটেবলস রয়েছে, বাটার রয়েছে এখানে ব্রেড খাওয়ার জন্য, আর পানি, আর হবে সাথে হচ্ছে যে একটা ডিজার্ট দিয়েছে, হচ্ছে এটা ছিল সাবুদানা দিয়ে করা, পছন্দ ছিল না একদমই। গুড় দিয়ে সাবুদানা দিয়ে তৈরি করা। এটা হচ্ছে অ্যাপেল জুস। ওখানে আসলে বিমানে যতবারই যাই যে অ্যাপেল জুসটাই আমার পছন্দ। আমি দেখি ম্যাক্সিমাম মানুষ অ্যাপেল জুসটাই পছন্দ করে, আর অন্যগুলো তেমন একটা তো ভালো লাগে না। আর চা কফি দিয়ে যায় পরে, চা কফি যে যেটা পছন্দ করে, বা জুস হয়তো আরও একবার রিফিল করা যায়, চাইলে হয়তো পাওয়া যায়, কারণ ওনারা এরপরেও জুস নিয়ে আসে, চা কফি নিয়ে আসে। আর এই যে চামচগুলো দেখছেন, এরা কালেক্ট করবে, পরে নিয়ে যাবে খাবার পরে। এগুলো আবার এরা ধুয়ে আবার এভাবে প্যাকেট করে খাবার খাওয়ার জন্য দিয়ে থাকে। আর এই যে হচ্ছে এদের প্রত্যেকটা সিটের পেছনেই রয়েছে এরকম মনিটর, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা কত দূর এসেছি, কোন ওশেন পাড়ি দিয়ে আমরা যাচ্ছি, কত দূর যাব। জাস্ট কলম্বোতে আমরা পৌঁছাবো। কলম্বোতে আমাদের হচ্ছে 3 ঘন্টা 15 মিনিটের একটা ট্রানজিট, আর সেটাতে দেখতে দেখতে চলে গেল। আমরা ওদের শপিং যে জোনটা আছে এয়ারপোর্টে, ওই জোনটাতেই ছিলাম বেশি সময়। তো বেশিরভাগই দেখলাম চা কফি শপ, বিশেষ করে সিলন চা, এটা খুব বেশি দেখা গেল। আর বসেছিলাম যে খানিকটা, ওর বাবা দেখলাম অফিসে কাজ করছে ল্যাপটপে আর মোবাইলে। আর হচ্ছে আমরা আমাদের মোবাইল এবং টুকটাক খাওয়া দাওয়া ছিল, চা কফি খেতে খেতে আমাদের সময়টা যাচ্ছিল গল্প করতে করতে। তো 2 ঘন্টা পার হয়ে গেলে পরে, যেমন এখানে যে 3 ঘন্টার যে ট্রানজিট, আপনি হয়তো এখান থেকে নামলেন, গিয়ে বসলেন, একটা জায়গায় নিয়ে বসলেন, একটু চা কফি টফি খেলেন, হালকা টিফিনটা করার পরে দেখবেন যে একটু একটু করে সময় চলে যাচ্ছে। আর ওরা তো যেহেতু ওখান থেকে আবার 1 ঘন্টার জার্নি, এখান থেকে কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় পৌঁছতে। তারপর ওখান থেকে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টার জার্নি। আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে তো আবার মানে ডাকতে শুরু করে, তাই হচ্ছে যে মাঝখানে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা কীভাবে যে কেটে যায় বোঝাই মুশকিল। তো আমরা এখানটাতেই বসেছিলাম অনেকটা সময়। এখান থেকে দেখা যাচ্ছিল সামনেই বিমান, সব কিছু দেখা যাচ্ছিল। শ্রীলঙ্কান যে এয়ারপোর্ট এটা রয়েছে, এটা কিন্তু আসলে ভীষণ ছোট। আপনারা কিন্তু জাস্ট কয়েক মিনিটে হেঁটে চলে আসতে পারবেন ঘুরে টুরে। যদিও যে সাইডে আমাদের হচ্ছে যাওয়ার হচ্ছে অ্যাক্সেস নাই, সে সাইডে তো আমরা যাইনি। যে সাইডটাতে শপিং জোন আছে বা ওই সাইডটাতে কত আছে আমরা জানি না, যে সাইডটাতে আমাদের অ্যাক্সেস রয়েছে আমরা সেই সাইডটাতেই বসেছিলাম এবং এসব দেখছিলাম ঘুরে ঘুরে। আর চাটা এখন কিনলাম না, কারণ শুধু শুধু ক্যারি করে কোনো লাভ নেই। তো আসার সময় শ্রীলঙ্কা হয়েই যখন আসব, তখন অনেক চা নিব আর কি, এটাই প্ল্যান ছিল। খুব সুন্দর কিছু চায়ের দোকান, যেহেতু আমি চা পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগছিল। আর এরকম শপও পাবেন। একটু টিফিন করার জন্য আমরা একটু কফি নিলাম, কেক নিলাম, একটু বিস্কিট নিলাম, আর বলল যে সব নাকি হোমমেড। আর এদের বিস্কিটের সাইজটা বেশ ভালো বড় ছিল। এখানে হয়তো বা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, মোটামুটি ছিল লেভেলের। যেরা এরকম মানে এত আহামরি যে চা বা কফি ওরকম কিছু না, কিন্তু মোটামুটি লেভেলের ছিল আমার কাছে। তো আমরা মালদ্বীপে যখন গিয়ে পৌঁছালাম তখন একদম সন্ধ্যা হয়ে গেছে, কেন আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট ছিল দুপুরে। তো দুপুর থেকে আমরা যখন গেলাম ওখানে 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি করে, সেখানে আবার একটা ট্রানজিট ছিল, ওইটাই সন্ধ্যা। তো সন্ধ্যার পরে গিয়ে আমরা পৌঁছাই। আর যেহেতু কোনো রকম রাত্রটা কাটাবো, তাই মিডিয়াম মানের একটা হোটেলে ছিলাম। তো সেটাও 3 ইনে ছিলাম। এটার ব্যালকনি থেকে পার্শিয়াল একটু সমুদ্র দেখা যেত। একটা বিল্ডিং পরেই যেহেতু এটার সি বিচ ছিল আর কি। হুলহু মালেতে রুমের প্রাইস ছিল এটার 13,000 টাকা।
যেহেতু আমাদের একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দরকার হয়, একটু বড় রুম দরকার হয়। তো মোটামুটি ছিল, খারাপ ছিল না, কিন্তু প্রাইস কিন্তু কম নয়। মানের তুলনায় মোটামুটি একেবারেই কম বলা চলে না। কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না কিন্তু। আর মালদ্বীপসে তো সব কিছুর কস্ট একটু বেশি, এটা তো আসলে সবারই জানা। Booking.com থেকে রুম নিলে নাকি পরিষেবা দেয় না ওরা। আর এখানে একটা খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেখানে এরকম খাবারের অর্ডার দিয়ে তারপর বিপত্তিতে পড়েছিলাম, যেহেতু এতগুলো খেতে পারি না আমরা খুবই বিপদে পড়েছিলাম। এখানে হান্ডিতে দেয়া হয়, এই একটা হান্ডিতে দুজনের খুব, আমাদের মতো মানুষের ভালোভাবেই হয়ে যায়। আপনারা এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে অর্ডার করতে গেলে এভাবেই করবেন, বুঝে শুনে আর কি। আমাদের অনেক খাবার ওয়েস্ট হয়েছিল। পরের দিন সকালবেলায় যে আমরা দেখতে পেলাম এত সুন্দর একটা ভিউ, খুব ভাল লাগছিল। আমরা একটু হেঁটে হেঁটে জায়গাগুলোকে এক্সপ্লোর করছিলাম। এটা হলো হুলহুমালেতে। হুলহুমালেতে ছিলাম মাত্র কয়েক মিনিট, এয়ারপোর্ট থেকে দূরত্ব মাত্র 10 বা 12 মিনিটের মধ্যে আমরা চলে এসেছিলাম হুলহুমালেতে। তো হুলহুমালেতে একটা কানেক্টিং ব্রিজ দ্বারা কিন্তু এই হুলহুমালের সঙ্গে এবং মালে সিটির সাথে, মানে এয়ারপোর্টের সাথে যোগাযোগ, এবং মালে সিটির সাথেও যোগাযোগ। আর এটা ছিল, দেখেন এখানে স্নোর্কেলিং করা বা আইল্যান্ড হপিং আর হচ্ছে স্কুবা ডাইভিং বলেন, বিভিন্ন রাইডসে বিভিন্ন জিনিসের এখানে কিন্তু ওদের মানে পয়েন্ট ছিল। হ্যাঁ, এই পয়েন্টে এখানে ওরা সব কিছু বুকিং নেয়, এখান থেকেও সেই ব্যবস্থা রয়েছে। হুলহুমালি সিটিটা হচ্ছে মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উঁচুভাবে এরা তৈরি করে, এটা আর্টিফিশিয়াল আইল্যান্ড বলা চলে। কারণ কখন এই মালদ্বীপসের একটা ব্যাপার রয়েছে, একটু ভয় রয়েছে যে দ্বীপে, যেহেতু এটা দ্বীপরাষ্ট্র, আর এটা পানিতে তলিয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে যে কখনও বড় ভারী বন্যা ঠন্যা হলে বা কিছু হলে, একটা মানে দুর্যোগ হলে, তো সেই ক্ষেত্রে তারা এইরকম একটা ব্যবস্থা করে রেখেছে। আর এখানে দেখলাম যে আমি ওদের ফেজ 2 বা আমি এরকম একটা কিছু একটা কাজ চলছে, বড় বড় হাই রেজ বিল্ডিংগুলোর কাজ চলছে একটা জায়গায়। এরা আরও ডেভেলপ করছে আর কি, অনেক অনেক ডেভেলপ হবে বোঝা যাচ্ছে। আর এই যে আমাদের মানে রুম থেকে মানে একটা বাড়ি পরেই, একটা বিল্ডিং পরেই হচ্ছে যে এই ইয়েটা হচ্ছে এই সি বিচটা। আর সেটাকে মনে হলো যে হোটেল না, ওটা একটা বাড়ি এরকম, মানে কোনো নাম তেমন কিছু দেখতে পেলাম না। আর সবচেয়ে ভালো লাগে কি যে এই আইল্যান্ডে এমনভাবে করা, একটু বাদে বাদেই গলি, আর 200 থেকে 300 মিটারের মতো এই গলিগুলো থেকেই সি বিচ। আপনি হচ্ছে চাইলে এই একটা রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টটা আমাদের হোটেল থেকে আমরা খাবার অর্ডার করতে চেয়েছিলাম, বললো অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা রেডি কী আছে, গিয়ে কোথায় পাবো, তো সোজা হাঁটা শুরু করলাম, গিয়ে এরকম একটা রেস্টুরেন্ট পেলাম। তো রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য, সিমসাম ছোটোখাটো, কিন্তু এখানে হচ্ছে রেডি অনেক ধরনের খাবার ছিল, প্যানকেক থেকে শুরু করে বড়রা এবং বাচ্চারা অনেকেই, যারা অনেকেই পছন্দ করেন অনেক ধরনের খাবার, এবং এরা পরোটা করে দেয়, এবং তার সাথে তরকারি ছিল, মাংস ছিল, অনেক কিছুই ছিল এখানে। এই ধরনের খাবার খেতে চান তাদের জন্য ভালো, এবং বাচ্চারা যারা প্যানকেক থেকে বিভিন্ন রকমের খাবার খেতে চায়, অন্যরকম টেস্ট নিতে চায়, তাদের জন্য ভালো ছিল। আর এখানে কিছু মাছ দিয়েও কেকের মতো করে তৈরি করে রাখা আছে। পরিশেষে কী আর, পরিশেষে চা দিয়েই শেষ করলাম ব্রেকফাস্ট। তারপর আবার চলে এলাম সমুদ্র পাড়ে। এবার একটু ঘুরে ঘুরে দেখলাম। প্রথমে তো মা মেয়ে ঘুরে দেখেছি, এরপরে ওর বাবাকে নিয়ে চলে গেলাম যে চলো দেখি আমরা, এখানে আমাদের সামনেই এত সুন্দর রয়েছে, আমরা দেখতে পাইনি। এর ঘুরে টুরে দেখলাম, আর কিছু রাস্তাঘাট ঘুরে দেখলাম। মোটামুটি একটা আইডিয়া হলো এটাই যে একেবারে মেন রোড থেকে প্রায় একটু বাদে বাদে গলি চলে আসছে, একটু আমরা গলিই বললাম, যে সহজ ভাষায় আমরা যেটা বুঝি ওইটাই বললাম। 200 থেকে 250 মিটারের বেশি না প্রত্যেকটাই। মেন রোড থেকে বিচে যাওয়ার জন্য, বিচের আগ পর্যন্ত আর কি, বিচের আগ পর্যন্ত বলতে বিচের আগে যে রোডটা রয়েছে ওই আগ পর্যন্ত অনেক হোটেল, অনেক, আর এত সুন্দর সুন্দর হোটেল রয়েছে ওখানে। আমরা সেগুলোও দেখছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা যাওয়ার দিন অন্ততপক্ষে এর থেকে একটা বেটার একটা হোটেলে থাকবো, একটা সি ভিউ রুম নেব, এরকম একটা চিন্তাভাবনা আমাদের ছিল। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে সেটাও দেখছিলাম এবং খুঁজছিলাম। তো আমাদের সাথে অনেক কিছুই ম্যাচ করেনি, যেহেতু হচ্ছে এরা সি ভিউ রুমগুলো কাপলদের জন্যই বেশি করে থাকে, ফ্যামিলি রুম খুব কম পাওয়া যায়। সেখানে এক্সট্রা বেড এনে রাখবে, রুমগুলো দেখলাম সাইজ ছোট, একটা লিভিং রুম আছে,
তো ওখানে বলছে যে লিভিং রুমটা সোফা কাম বেড, ওখানে একজন থাকতে পারবেন আর ভিতরে 2 জন থাকতে পারবেন। তো এটা কেমন জানি হয়ে গেল, আমাদের কাছে ভালো লাগলো না, তাই ওখানে আর আমরা খুঁজে পেলাম না। পরবর্তীতে আমরা ট্রাই করব আর কি অন্য এক জায়গায় থাকার। পরে আমরা আসার সময় অবশ্য মানে মালে সিটিতে থেকেছিলাম, তো সিটিটা একটু এক্সপ্লোর করার জন্য, সিটির ভিতরে যেগুলো শপিং জোন রয়েছে সেগুলো দেখব এই জন্য। দেখুন এখানে বসার কি সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর মানে এখানে এসে যদি অনেকটা সময়ে থাকা যায় তবে খুব ভালো লাগে, এখানে বসতে পারলে ভালো লাগতো। আসলে মালদ্বীপসের আমাদের প্রথম দর্শনই ছিল এই ওশেন, এখান থেকে দেখলাম আর কি, ওশেনটা এখান থেকে দেখা। তো এরপরে আমরা যেদিন রাতে উঠলাম, আমি ট্রেন, এই হোটেলটা আমি রাতে আপনাদেরকে দেখাতে পারিনি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের নিচের যে অবস্থানটা। এটা কিন্তু একদম রাস্তার সামনেই, খুবই পপুলার একটা জায়গা। এটার একটা মোটামুটি মানের একটা সুনাম রয়েছে আর কি, খারাপ না। আর মিনি চাইনিজ খেতে দেখলাম অনেকেই চলে আসে এখানে, ভালো নাকি চাইনিজ করে ওরা। অনেক কষ্টে দুপুরবেলায় একটা ট্যাক্সি পেলাম, তারপর তো আমরা সেই ব্রিজ ধরে আবার ব্রিজ পার হয়ে চলে গেলাম এয়ারপোর্ট। আসলে এয়ারপোর্টে গিয়েছি তার কারণ হচ্ছে আমরা আসলে এয়ারে কোথাও কিন্তু যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটে, আর জেটি পয়েন্টটা কিন্তু এখানেই। তো কোথায় যাচ্ছি? মাফুসিতে। সবাই যেটায় যায় কমন আইল্যান্ডে, মাফুসিতে যাচ্ছি। জনবহুল আইল্যান্ড একটা মাফুসি, খুবই জনপ্রিয় একটা আইল্যান্ড। ওখান থেকে আপনি যত যা খুশি আপনি করতে পারেন, অন্যান্য আইল্যান্ডে যেতে পারেন, ঘুরতে পারেন। 30 জনের একটা বোটে আমরা গিয়েছিলাম। তো আমাদের পার পারসন ভাড়া পড়েছিল হচ্ছে $20 করে। আর এখানে কিন্তু ডলার চলে এবং মাঝে মধ্যে রুফিয়াও করে রাখতে হয়। ফেরিও রয়েছে, কিন্তু লোকজনের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে আপাতত নাকি ফেরি বন্ধ আছে। মাফুসিতে গেলে 2-1টা বাংলা খাবারের হোটেল পেয়ে যাবেন, তবে সেগুলোর মান খুব একটা ভালো নয়। তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে অনেক কিছু থাকছে, মিস করবেন না। আল্লাহ হাফেজ।